Kuasha, brought to you by Igloo Ice Cream. আরে কি আশ্চর্য, গেটে ডাকাত পড়লো নাকি? এমনি কেউ গেট ধাক্কায়? মনে হইতাছে গেট ভাঙ্গা খড়ি বানাইবো। এই কে কে আপনারা? আমরা অনেক দূর থেকে এসেছি, আপনাদের বাড়িটার কিছু ছবি তুলবো। গেটটা খুলবেন প্লিজ। তার আগে বলেন আমার বাড়ির ছবি তোলার হেতু কি, মানে কারণ কি? আপনার বাড়ির ভেতরে একটা পুরনো রহস্য মন্দির আর কুয়া আছে, তাই না? আমরা আসলে মন্দিরটা নিয়ে একটু কাজ করতে চাই। আরে মিয়া, ওই মন্দিরের কিছুই আর অবশিষ্ট নাই। কবে ভাঙ্গা টাঙ্গা শেষ। বেহুদা কষ্ট করে আইছেন। দেখলেন তো, শোনা কথায় কান দিতে হয় না। কি বলছেন? মন্দিরের কিছুই নেই? আচ্ছা ঠিক আছে, প্লিজ আপনি একটু গেটটা অন্তত খুলুন। আমরা পুরনো মন্দিরটার ভাঙা অংশটুকুই দেখে যাই, আর আপনাদের বাড়িটারও কিছু ছবি তুলে নেই। আচ্ছা, এই বটগাছে এত লাল সুতা বাঁধা কেন? আরে এইসব মানুষের ভ্রান্ত ধারণার বহিঃপ্রকাশ। দেখুন, আপনাদের পরিচয় কি জানি না, তবে আমি গৃহস্থ ব্রাহ্মণ মানুষ। তাছাড়া আমার স্ত্রী মেয়ে পূজা অর্চনা করে। হুট করে বাইরের মানুষ ভেতরের বাড়িতে নেওয়া সম্ভব না। আপনারা আসতে পারেন, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। আপনার বাড়ির বাইরেটা দেখেই এত রহস্যময় লাগছে, ভেতরটা দেখার খুব ইচ্ছে ছিল। আজকাল এমন অদ্ভুত গাছগাছালি সহ বিশাল বাড়ি দেখাই যায় না। একটু পারমিশন দিন না প্লিজ। কি মুশকিল, আমার বাড়ি তো চিড়িয়াখানা নয় যে টিকিট কেটে পারমিশন নিয়ে যে সে ঢুকে পড়বে। আপনি রাগ করবেন না, অনেক দূর থেকে এসছি তো, এত গল্প শুনেছি, তাই কৌতূহলটা একটু বেশিই হচ্ছে আর কি। বাড়িটা তো আমার, আপনাদের কৌতূহল মেটাতে জোর করে ঢুকবেন নাকি? মনে করেন আপনার খুব কৌতূহল হয়েছে, তাই বলে গণভবনের গেটে গিয়ে দাঁড়ালেই কি ভেতরে ঢুকতে পারবেন? কৌতূহল ভালো, অবশ্যই ভালো গুণ, কিন্তু তাই বলে শুধু কৌতূহল নিয়ে উন্নত রকেট ছাড়া মঙ্গল গ্রহে যাওয়া সম্ভব? আপনার মঙ্গল গৃহে প্রবেশের উন্নত রকেটটা কোথায় পাবো? এইটা কথার কথা, আমার বাড়িতে আমি কাউকে ঢুকতে দেই না, সেটা গেট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা এবার না আসলে আমি আর ভদ্র ব্যবহারে স্থির থাকতে পারবো না বোধহয়। যে ব্যবহারটা করছেন তাতে ভদ্র অভদ্রের আসল সংজ্ঞাটাই ভুলে যাচ্ছি। মানুষের স্বভাব গুণ হচ্ছে শুধু নিজেরটা আদায় করা, আদায় না হলেই ভালো মন্দের খাতা খুলে বসে। আপনাদের কাছে আমি ভালো বা ভদ্রলোক হওয়ার তেমন তাগিদ অনুভব করছি না। আসেন, যত সব দিন দিন উৎপাত বাড়ছেই। একটা কাক পক্ষী ভেতরে আসে না, অথচ ভাঙ্গা মন্দির আর কুয়ার গল্প দিল্লি চলে যাচ্ছে। সত্যিই মানুষ বড় আজব জীব। মানুষ যদি আজব জীব নাও হতো, তারপরেও আমাদের এই ভাদুরী বাড়িটা কিন্তু আজবই থাকতো। এই ভাদুরী বাড়িটা সুসং রাজার আমল থেকে এখানে দাঁড়িয়ে আছে, বা তারও আগে থেকে। এই বাড়ির বর্তমান মালিক শ্রী রামকৃষ্ণ ভাদুরী, মানে আমার বাবা। উনি এখানকার MKCM পাইলট উচ্চ বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক। এই এলাকায় তার মতো গণিতে পারদর্শী মাস্টার আর একজনও নেই। SSC তো এলো সেদিন। ম্যাট্রিকে যারা সব সাবজেক্টে ফেল করেছে তাদের মধ্যে বাবার ছাত্র ছিল তারা। অঙ্কের লেটার মার্কস মানে 80 নাম্বার পেয়েছে। ভাদুরী পরিবারে পূজা অর্চনার খুব নামডাক। ব্রাহ্মণ হলেও রামকৃষ্ণ ভাদুরী ঠিক কতটা ধার্মিক সেটা বোঝা মুশকিল। তবে আমার মা গীতা দেবীর সারা বছরই কাটে নানা উপোস উপাসনায়। বেশিরভাগ উপোস অবশ্য আমার বিয়ের জন্যই মানত করা হতো। আমার বিয়ের বয়স প্রায় ফুরিয়েছে, কিন্তু গীতা দেবীর উপোস বা তার উপাসনার বাড়াবাড়ি তার অভ্যেসে পরিণত হয়েছে। ভাদুরী বাড়ির সবাই যেন কেমন রহস্য রহস্য খেলার মতো। এবারের কেউই তেমন বাইরে যায় না।
এক বাবা আর সুদর্শন ছাড়া। সুদর্শন নামেই যা সুদর্শন, কুচকুচে কালো, থ্যাবড়া নাক আর ছোট ছোট চোখে মুখের যে ছাঁচ, তাতে সুদর্শনের কিচ্ছু মেলে না। সুদর্শন এই বাড়ির যাবতীয় নারী নক্ষত্র সব জানে, তবে বাইরে সে কথা পাঁচকান করে না। ভগবানই জানে লোকটা মুখে কুলু পেটে এত বছর ভাদুরী বাড়িতে কিভাবে কাটিয়ে দিল। বিয়ে থা করেনি, বলে কিনা নিজের পয়সায় বউ কেন পুষব। ও আর একজন আছে, রান্নার ঠাকুর। উনি ব্রাহ্মণ, সকালে বাসি কাপড় ছেড়ে চান করে তবেই হেসেলে ঢোকে। তার নাম হচ্ছে গৌরী মাসি। গায়ের রং গৌর না হলেও উজ্জ্বল শ্যামলা, তবে সবসময় বড় দুইখান উনুন ঠেলে শ্যামলা রং কয়লার দিকেই যাচ্ছে। খুব ভালো রাঁধুনি, শুধু মুখে 24 ঘন্টা রেডিও বাজে। এখানেও ভগবানের আজব লীলা। সুদর্শন আর গৌরী ভাদুরী পরিবারের কথা বলা আর না বলার ব্যালেন্স করে চলছে। ভাদুরী বাড়ি 1 বিঘা জমির ওপর। এত বড় বাড়িতে আমরা প্রাণী মোটে 5 জন, বাবা, মা, রান্নার ঠাকুর, সুদর্শন আর আমি। সুদর্শন, এই সুদর্শন! আমার গল্প পড়ে বলছি, এই বাড়ির অনেক গল্প আছে, আগে সেসব শুনুন তো। সুদর্শন, এই সুদর্শন! ওহো, বাবা এত চিৎকার করছেন কেন? এখন তো না স্কুলে যাওয়ার সময়। দাঁড়ান, আগে দেখি কি হলো আবার। ও, আমার তো নামটাই বলা হয়নি, আমি আরতি। এই সুদর্শন, কই গেল হতচ্ছাড়া? এই যে আমি এইখানে চলে এসেছি। এই, তোর কানে কি পাকা তাল গুজে রেখেছিস? চিৎকার করতে করতে আমি তারাই উঠে গেলাম। ছিলি কোথায়? আগে আমি সুপুরি গাছে উঠেছিলাম। রান্নার ঠাকুর প্রতিবেলায় জ্ঞান জ্ঞান করে, তাই। তা সুপুরি গাছে কি শব্দ পৌঁছায় না? সুদর্শন তো তোরই নাম নাকি? নাম ধরে ডাকলে তার উত্তর দিতে হয়, জানিস না? অত উঁচু গাছ থেকে উত্তর দিলে বেয়াদবি হবি, তাই। আহা, কি আদব কায়দা জ্ঞান বিশেষজ্ঞ রে! আমি গলা ফাটিয়ে মরছি আর উনি সুপুরি গাছে ঘাপটি মেরে আদব কায়দার ক্লাস করছেন। যত সব মূর্খের দল নিয়ে আমার বসবাস। এই, মাথা উঁচু কর। পায়ের বুড়ো আঙ্গুলে মাটিতে শিল্পকর্ম করতে হবে না। মাটির তলে ঢুকে যাবি তো। তাকা এইদিকে, তাকা। কেরোসিন আর পাটকাঠি নিয়ে বড় গেটে আয়, দেশলাই আনিস। যে কি স্মার্টফোন কিনে এনেছিস? সত্য? তোর কাকিমা বলছিল। না কর্তা, কিনতে পারি নাই। সেদিন লাকড়ির হাটে একজন বলা কওয়া করতেছিল, দামে পড়তা পড়ে নাই, তাই। পুরান জিনিস অত চড়া দামে কেনা উচিত হবে কিনা, সেইটাই কাকিমারে বলছিলাম আর কি। ওসব কি আমারে মানায়? ওসব দিয়ে আমার কি কাজ? আজকাল তো ভালোই কথা বলা শিখেছিস। দেখিস কথায় আবার বাইরের মানুষের সঙ্গে দরম মরম হয়ে না যায়। এই বাড়ির কোনো কথা যদি বাইরে যায়, সেই দিনই তোর শেষ দিন, মনে রাখিস। আমি জানি কর্তা, সেই ভাবনা আপনার ভাবতে হইবে না। ভাদুরী বাড়ির নুন যখন পেটে আছে, নিমক আর আমি করুম না। তুই আমার বিশ্বাসী মানুষ, অথচ তারপরও কয়দিন পর পর এসে গেটে এসে প্রশ্ন করে, কারণটা কি কত সুদর্শন? কারণ তো ওই একটাই, নইলে ভাদুরী বাড়ির এত কথা কি বাইরের মানুষ জানতো? কর্তা সরে যান, একটা বিষাক্ত বিষাই ডালে। সুতার সাথে পুড়ায় দে, আমি না বললে হয় না। এত এত লাল সুতা গাছটাতে, অথচ তুই গায়ে হাওয়া লাগায় সুপুরি পারতে পারতে দিন পার করিস। বলি, সুতা গুলান পুড়াতে পারলি নে? কর্তা, প্রতি বছর তো দুর্গা মায়ের বিসর্জনের পরে এগুলো পুরানি হয়, তাই। অবস্থা দেখছিস গাছটার? কি করছিল মানুষ! এই লাল সুতার জন্য পর্যন্ত লোকে ভাদুরী বাড়ির গল্প বানায় বসে থাকে। আরে যদি বিশ্বাসের সুতাই কাজ হইতো, তাইলে পরে তাতিগর দুঃখ দুর্দশা থাকতো? কলিযুগ, ঘোর কলিযুগে বাস করছি। ভালো করে পুড়িয়ে ছাই গাছের গোড়ায় দিয়ে রাখিস। আমি চললাম, স্কুলের দেরি হয়ে যাবে নাইলে।
বলেছে একটা অদ্ভুত পাহাড়ি গাছ আছে, নাম কালা ওঝা। কাঠ খুব শক্ত এবং কালো, পাতাগুলো জলপাই পাতার মতো, সামান্য বড়, তবে সাদা সাদা ছোট ফুলে মনে হয় খুব মধু। ওই গাছেই বেশিরভাগ মৌচাক দেখা যায়। গাছটার বই পুস্তকের নাম আমি জানি না। ভাদুরী বাড়ির মূল রহস্য হচ্ছে পেছনের কুয়োতলার পুরনো মন্দির। মন্দিরটা ফাঁকা। ওই প্রাচীন মন্দিরে যে জাগ্রত কালী দেবী ছিল, সেটা ছিল ভাঙা। এ বাড়ির পরতে পরতে যত গল্প, তা সবই ভাঙা দেবীর মন্দির নিয়ে। গীতা, তোমার মেয়েকে ডেকে পাঠাও। ভর সন্ধ্যায় বাড়ি ফিরেই দেখলাম সে আয়নার সামনে গভীর মনোযোগে কি যেন দেখছে। আপনি বা কেন মেয়েটার সবটাতে দোষ ধরেন বলেন তো? সব মেয়েরাই আয়না ভালোবাসে। আয়নায় নিজেরে দেখায় দোষ তো নাই। ফর্সা কালো আয়না তো সবার জন্যই। আরতির রং পুড়ে গেছে তা ঠিক, কিন্তু দেখতে তো প্রতিমার মতো। অত দেবী প্রতিমার নাম নিও না। মানুষের আসল সৌন্দর্য বাহ্যিক রূপে নয়, ভেতরের সৌন্দর্যই তা বহন করে। ওর তো ভেতর বাইরে সবটাই কুৎসিত। তাছাড়া আইবুড়ো মেয়ের অত আয়নার কি প্রয়োজন? আপনি সবসময় চটে থাকেন কেন আরতির উপর? দুইটা ভালো কথা কি মেয়েটা আপনার কাছে পাও না? না, ওর কালি মুখ দেখলে আমি জানি না কি হয়, আমি আরো আগুন হয়ে যাই। আমার মায়ের কথা মনে হয়। সব তো আপনার জন্যই। ওইটুকু মেয়েরে কেউ একলা ওইরকম পুরনো মন্দিরে আটকে রাখে? আমার আরতি কি বুঝে কিছু করেছিল সেদিন? ক্লাস 2 এর বাচ্চা একটা মেয়ে অঙ্কে ফেল করতে পারে না? না, পারে না। রামকৃষ্ণ ভাদুরীর মতো জাদ্রেল অঙ্কের মাস্টারের মেয়ে অঙ্কে ফেল করবে, এটা আমি কল্পনা করতে পারি না। কেন তারে এত কঠিন শাস্তি দিলেন? ওই শাস্তি কোনো কঠিন শাস্তি ছিল না। সেদিন যা ঘটেছে তা আমার অদৃষ্টের লিখন। আপনার অদৃষ্ট নাকি আরতির অদৃষ্ট তা ভগবানই জানেন। নইলে মা কালীর এমন শাস্তি কেন আমার মেয়ে ভোগ করবে? শোনো, তুমি এই ঘর থেকে যাও আর আরতিরে পাঠাও, জরুরি কথা আছে তার সাথে। বাবা আমায় ডেকেছিলেন? তা সব সময় এত সাজগোজের কি আছে? সময় তিথি খেয়াল রাখবা না? ভর সন্ধ্যায় চারিদিকে শাক বাজছে, উলু হচ্ছে, আর তুমি আয়নায় মজে আছো। কারণটা কি? না বাবা, আমি সন্ধ্যাবাতি দিয়ে তারপরে মানে চোখে কি যেন একটা পড়েছিল, তাই। তা চোখ পরিষ্কার হয়েছে? আগে বাবা হয়েছে। তাহলে কান পরিষ্কার করে শুনে রাখো। পৃথিবীর সমস্ত আয়না গুলে খেলেও তোমার রূপের কোনো হেরফের হবে না। যে অন্যায় তুমি করেছো তার শাস্তি তোমার ওই কালো রূপ। আপনি কি আমায় আর কিছু বলবেন বাবা? ও হ্যাঁ, অষ্টম শ্রেণীর বীজগণিত পাটিগণিতে তোমার দখল কেমন? মানে আমি সাহায্য করলে অঙ্ক কষতে পারবা তুমি? সারাদিন তো হেলায় সময় পার করো, একটু ভালো কাজে জড়িত হও। তা পারবো, কিন্তু কেন বাবা হঠাৎ অঙ্ক নিয়ে? এক ম্যাজিস্ট্রেটের মেয়েকে 3 মাসের জন্য অঙ্ক করাতে হবে। এত মানা করলাম, অথচ ভদ্রলোক জিগার কষের মতো বেঁধে আছে। আজ একেবারে হেডমাস্টারকে নিয়ে হাজির। রামকৃষ্ণ ভাদুরী যে অনুরোধে ঢেকি গেলার পাত্র না, সেটা ভদ্রলোক না জানতে পারে, কিন্তু হেডমাস্টার সাহেব তো জানেন। তিনি কোন আক্কেলে আমারে এমন পরিস্থিতিতে ফেললেন, সেটাই মানতে পারছি না। হেডমাস্টার স্যার কি বুঝিয়ে বলতেন? ম্যাজিস্ট্রেট নাকি লোক সুবিধার না, ক্ষমতার খুব দাপট। তার মানে আপনি রাজি হয়েছেন, তাই তো? বেকুবের মতো কথা বলবা না। আমি যে কোনো ছাত্রী পড়াই না, তুমি সেটা জানো। হেডমাস্টার স্যারই বললেন তোমার কথা। কিন্তু বাবা আপনি কি? 3 মাসেরই তো ব্যাপার, আবার কিন্তু কি? তাছাড়া মেয়েটাকে গাড়ি এসে দিয়ে যাবে, আবার নিয়ে যাবে। তোমার কোনো আপত্তি থাকলেও কিছু করার নেই। আপনার যদি আপত্তি না থাকে তবে আমার আপত্তি কেন? মেয়েটা আগামীকাল থেকেই আসবে। প্রথম দিন পরিচয় গল্পেই কেটে যাবে। তারপর আমি আমার নোট খাতা দিয়ে দেব, তুমি দেখে নিও। পারবে তো? না আবার আমার নাক কান কাটবে? আমি পারবো বাবা, আপনি চিন্তা করবেন না। যদি কনফিডেন্ট লেভেল স্ট্রং থাকতো তাহলে বলতে
অবশ্যই পারবো বাবা। আপনি চিন্তা করবেন না বলে নিজের চিন্তার কথাটাই আমার মন আগে আগে ভাবছে। এত বছর শিক্ষকতা করছি, আর মানুষের কথা বলার লেভেল টের পাবো না? আমি অবশ্যই পারবো। ক্লাস 8-এর অঙ্ক তেমন কঠিন কিছু নয়, ও একটু দেখে নিলেই হবে। ঠিক আছে, যাও তোমার মাকে বলো গৌরীকে যেন বলে আমাকে একটা মশলা চা দিতে। আচ্ছা। হ্যাঁ গো, এ কেমন দাঁড়া বাড়ি বাবা, এত বড় জমের মতো বাড়ি, তাই এই বাড়ির কোনো সিরি ছবি আছে? দেশে তো কোন কালে রেডিও টিভি উঠেছে শুনি, তাই এই বাড়িতে কি এসব আনা যায় না? দেশ বিদেশের খবর যে একটু নিব, তারও তো কোনো উপায় অন্ত নাই। সে আদ্যিকালের কলের ঘ্যার 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 ক্যাসেট বাজে একখান, তাতে যেসব গান হয় সে তো কাকেরও মুখস্থ। রেডিও টিভি ছেড়েই দিলাম। বলি ও মাসি, গৌর মাসি, তোমার রেডিও ছাড়া শুনেই বুঝে গেছি ভাদুরী কর্তা স্কুলে চলে গেছেন। তা আজ আবার খেপেছো কেন এত তুমি? যা তো মুখ পোড়া, রেডিও টিভি না হয় ছেড়েই দিলাম, এখন গ্যাসের চুলা তো আনতে পারে। পয়সার কি আকাল এদের? 3টা মেয়ে থাকে ভারতে, ছোট মেয়ের জামাই সে আবার জয়কালী মিষ্টান্নের মালিক। ওরা মোটে আমার কথা ভাবে না। এই চুলার চুঙ্গা ফুকতে ফুকতে আর ধোয়ার জ্বলনিতে আবার চক্ষু 2টা শেষ হইল, সে খেয়াল আছে কারো? আচ্ছা মাসি, বড় কর্তা যখন বাড়িতে থাকে তখন তোমার রেডিওর সাউন্ডের তারটা ডিস্টার্ব দেয়, তাই না? তখন তো শব্দ এত উঁচা লাগে না? হই তুই কি রে, সে একে তো বাড়ির কর্তা, তার উপর অঙ্কের করা মাস্টার, তার সামনে কি গলা উঁচা করা যায়? আমি তো এইসব শুনাই গীতা দেবী রে, কোনো হেলদোল নাই বেটির। কর্তারে বলে কয়ে সেও তো গ্যাসের চুলার একটা ব্যবস্থা করতে পারে। আমি রান্না বন্ধ করলেই টের পাইব। গৌরীর রসনা বিলাস ছাড়া তো কিচ্ছু মুখে রুজবে না তখন। তা তোমার যদি না পুষে, তা তুমি ভালো কোনো ব্রাহ্মণ ঘর দেখে যাও না কেন? কি কইছিস? বেঈমান, নিমক হারাম, 3 কাল গিয়ে 1 কালে ঠেকলো, আর এখন বাক্স পেটটা নিয়ে জাগা বদল করবো? আরে স্যারা, খালি কি মানুষজনই আপন হয় রে? এই ডেকসি, পাতিল, থাল, গেলাস, চুলা, হাতা, বিছনাপত্র, পরিচিত গাছগাছালি সবই তো মানুষের জীবনের মায়া। ওই তো, এতই যখন মায়া, তাহলে প্রত্যেক দিন বেলা 10টায় কেন রেডিওটা বাজাও? তোমার কথার কেউ দাম দেয় নাকি মন লাগায় শুনে? তুই কথা কইস না তো, তরে কইছি আম গাছের খড়ি আনতে, আর তুই আনছস ভিজা পাহেরা খড়ি। আম খড়ি ভালো জলে ধোয়া হয় না। এই নাও তোমার সুবারি। এ কি রে, আবার পূব বাগানের ওই গাছটার সুপারি পারছস? তরে না কইছি ওই গাছের গুড়িতে সাপের গর্ত আছে, সুপারি তিতা লাগে, ফালা এগুলান। কি যে কও না, সুপারি রইছে কোন আগায় আর সাপের গর্ত কোন ঘুরায়? বিষ অত উপরে যায় কোনোদিন? তুমি সুপারি 3 দিন ভিজায় রাখলে সুপারি তো তিতা লাগবই। যা তো হন রান্ধতে দে, রান্ধনের সময় অত কথা কইলে রান্ধনে মন লাগে না। গৌরমাসি, আমার জন্য পোস্ত বাটা দিয়ে ফুলকপির বড়া করো তো, আজ ছাত্রীকে খাওয়াবো। আর হ্যাঁ, সুদর্শনকেও বলেছি কচি সজনে পাতা আনতে, খোলায় তেলে শুকনা মরিচ দিয়ে হাত মাখা ভর্তা করে খাবো। আচ্ছা দেবক্ষণ। আচ্ছা, মোচার ঘন্টা করবে তো আজ? আর বাবার বেগুন বাহারে তেঁতুল একটু কম দিও, মা বলেছে তেঁতুল বেশি পড়লে বাবার অম্বল হয়। আর তুমি কি গো গৌরমাসি, সে কবে লেবুর খোসা সহ করমচার আচার শেষ হয়েছে, এখনো করলে না? আচারের বয়মগুলো সব ঠন ঠন করছে যে। করব, সবই করব। এ বাড়ির কার মুখে কি রোসে সবই আমি জানি। মারুতি, এইবার যে তোমার বাবারে কইতে হয় কথাখান, এই চুলায় রান্না করা যায়? বলি, এখন গ্যাসের চুলা আনলে কি মাদুরি বাড়ির মেলা টাকা খরচ হবে? টাকা পয়সা নিয়ে তো কেউ চিতায় যাইব না। আচ্ছা, এসব কথা আমাকে বলে কি লাভ? বাবাকে বলো। তুমি তো এবারে পুরনো লোক, আমার চেয়ে পুরনো, তোমার একটা জোর আছে না? আর তাছাড়া বাবা আমার কথা শুনবেও না। শুনলে ওই তোমার কথাই শুনবেন। তুমি বলতে পারো না? গৌরমাসির কাছে তো নিত্যি 1000টা পায় না। গৌরমাসি করে একেবারে চোখে হারাও যে, তার দরদটা তো দেখি না কিছু। বাবাকেও তো তুমি চোখে হারাও, তা তোমার অসুবিধাটা কি তার সামনে বলা যায় না? রোজ রোজ বাড়ির সবার সঙ্গে গ্যাসের চুলা করছো, অথচ বাবাকে দেখলে তো একেবারে জোকের মুখে নুন পড়েছে এমন অবস্থা হয়ে যায়। ধনেপাতা চাটনিটা করো, কিন্তু এখন তোমার সঙ্গে কথা বলতে পারছি না, আমার অনেক কাজ আছে। এই নাও সজনে পাতা, আমারও দিও একটু।
উফ গৌরমাসি, তোমার হাতের রান্না যে কি! ওই হাত হাত না, এটা তো জাদুর হাত। তুমি এত রান্না কোথায় শিখলে গো? আর তোমার নামটাও না সার্থক, গৌরী। আসল কথাখান বলে ফেলা দেখি। কি কিছু খেতে চাস? তোর তো উস্তেদে ইলিশ মাছের ডিম খুব পছন্দ। পছন্দের কি সিরি! বলি, উস্তের সঙ্গে ইলিশ মাছের ডিম দিলে ইলিশের ইজ্জত থাকে? এর সঙ্গে কথা কয়ে জ্বালা আরো বাড়ে। ইলিশের ইজ্জত নিয়ে পড়ছে এখন। এই আদ বুড়ি আস্ত একটা বাসাল রেডিও। কি রে, বিড়বিড় করে ঠাকুর দেবতার নাম জপছিস? একটা উপকার করবা? বেলায় বেলায় উদর পিন্ডি গিলছিস, তাতে কি উপকার কম হচ্ছে রে সারা? ও মাসি, আমার টাকা লাগবে যে। কত? 2 টাকা না 5 টাকা? কি বুড়ি, 2 টাকায় আজকাল দোকানদাররাও ফেরত দেয় না, 2টা চকলেট দিয়ে দেয়। তা কত? 10 টাকায় চলবে, নিয়ে যা। আমার পান সুবারি খড়ি লাকড়ি চিন্তা তো তুই করিস, 10 টাকা আর কি। এই নে। আমার 10,000 টাকা লাগবে। একটা তোমার ওই বড় টিভি আছে না, ওই টিভির মতো বড় একটা মোবাইল ফোন কিনবো। কত টাকা? 10,000? এত টাকা তো আমি কোনোদিন চোখেও দেখি নাই। চোখে দেখো নাই তুমি? আমি জানি তোমার কাছে টাকা আছে। কলকাতার দিদিরা তোমার অনেক টাকা দেয়, সেইগুলো তো তোমার খরচ হয় না, ওইখান থেকে দাও না, আমি ফেরত দিয়ে দিই। মনে কর্জ দিবা? ওইসব টাকা আমি ট্রাঙ্গের ভিতরে ব্যাংকে রাখছি। টাকা কি আমি হাতে নিয়ে সাথে করে দেখি রে মুখ পুরা? এত টাকা দিয়ে কি করবা তুমি? বুড়াকালে কাশি জামু, তাই জমা করতেছি। ওই টাকায় হাত দেওয়া যাবে না। তোমার আর কোনো কামে আমি নাই। শালার বুড়ি, খালি মুখেই বিরিত, টাকার বেলায় টনটনা। যা বর্গা, 7 সকালে টাকা টাকা। মা লক্ষ্মী রক্ষে করো। দিন দিন তুই বেওড়া হচ্ছিস সুদর্শন। কর্তার কানে একবার দিলে হয়। টাকার নেশা তো ভালো না। বাপরে বাপ, 10,000 টাকা চায়। যে বাড়িতে রেডিও টিভি নাই, সে বাড়িতে সে মোবাইল টিভি আনবো। হা। আমি বেওরা আর তুমি? তোমার মুখের বল যত খারাপ, রান্না তার চেয়েও খারাপ। যাও, দেখবো না কর্তার কানে কি তুলবে তুমি। ওই মুখ পুরা, কি কইলি তুই? কথা কান কয়ে চল নিতে পারো? বাপরে বাপ, সাহস কত! 10,000 টাকা! সুদর্শন আর গৌরী মাসির গলায় গলায় যেমন ভাব, তেমনি পান থেকে চুন খসলে দা কুমড়া সম্পর্কে যেতে খুব অপেক্ষা করতে হয় না। তবে হ্যাঁ, ভাদুরী বাড়ির বিশাল এই কারাগারে কতক্ষণ আর মনোমালিন্য চলে বলুন? সেই তো 5টা প্রাণী। দরকারগুলো ঘুরে ফিরে এর মধ্যেই চরকা কাটে। সে যাক, চলুন আমার গল্প বলি। খুব ছোটবেলায় ক্লাস 2তে যখন পড়ি, আমি অঙ্কে 00 পাওয়ায় বাবা আমাকে আমাদের বাড়ির পেছনের কালী মন্দিরে আটকে রেখেছিলেন। শাস্তিটা তিনি কোনো কিছু ভেবে দেননি। প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান ভুলে কাজ করেন রামকৃষ্ণ ভাদুরী। আমাকে সারাদিন কিছু খেতেও দেননি পর্যন্ত। আমার তেমন সমস্যা হয়নি, কেননা আমি ঠাকুমার সঙ্গে ওই মন্দিরে অনেকবার গেছি। ঠাকুমাই বলেছিলেন, মা কালী কিন্তু একটু রাগী আছেন, তাকে তুষ্ট করা কঠিন, কোনো অনিয়ম অনাচার তিনি একদম সহ্য করেন না। তুষ্ট করা কি অর্থ আমি তখন বুঝি না, তাই মা কালীর সঙ্গে অনেক গল্প হলো আমার। সবই আমার পড়ার বইপত্র আর কঠিন অঙ্ক নিয়ে। কিন্তু সেই ছোট্ট বয়সে আমি একটা গুরুতর অন্যায় করে ফেলেছিলাম। কি? মা কালীর লাল টকটকে জিভটা দেখে তার কাছে জানতে চেয়েছিলাম, তোমার জিভ এত লাল কেন গো মা? দেখি তো কোথাও কেটে গেছে নাকি। ব্যাস, লাল জিভ ভেঙে আমার হাতে। ভীষণ ভয় পেয়েছিলাম, কারণ আমার মনে আছে আমি স্পষ্ট দেখেছি মা কালীর ভাঙা জিভ থেকে সত্যি সত্যি রক্ত পড়ছিল। মায়ের হাতে যে খড়গ, তাতে একটা সোনার চোখ বসানো ছিল, সেটা খসে পড়েছিল। আমার আর তেমন কিছু স্পষ্ট মনে নেই। তক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এক চিৎকার করে। চিৎকারটা আমার এখনো কানে বাজে। মা বলেছিল মন্দিরে ঢুকে নাকি বাড়ির সবাই দেখেছে আমি মা কালীর পায়ের নিচে পড়ে আছি। আমার হাতে তখনও মা কালীর টকটকে লাল জিভের ভাঙা অংশ। আর তারপরের ঘটনাগুলো আরো ভয়াবহ। বাবা মা একসঙ্গে স্বপ্ন দেখতে লাগলেন আমাদের 5 বোনকেই মা কালী ভোগের জন্য চাইছেন। এক এক অমাবস্যায় এক এক বোনকে মা কালীর পায়ের নিচে পাওয়া যাবে। মা ঠাকুমা দিন রাত মন্দিরে পড়ে থাকতেন।
দেবীর পায়ে মাথা ঠুকতেন। ভয়ঙ্কর সেসব দিন। কি হবে ভাদুরী বাড়িতে? এদিকে মা কালীর পূজা, আমাদের বাড়ির বারোয়ারি পূজা, ভাঙা জীবের প্রতিমা যদি অত লোকে দেখে তবে এসব কথা পাঁচ কান হবে। বাবা দ্রুত ঠাকুর গড়ার কারিগর নিয়ে এলেন। কিন্তু উনি যখন মন্দিরে ঢুকলেন, মা কালীর খড়গ থেকে তখন তাজা রক্ত পড়ছিল এবং খড়গটা ছিটকে মাটিতে পড়ে গেল। অশুভ ইঙ্গিত পেয়ে ঠাকুর মা কালীর প্রতিমায় আর হাত দিলেন না, বিসর্জনের কথা বললেন। রুদ্র মা কালীকে তুষ্ট করার আর কোনো উপায় তবে নেই। আমরা সপরিবারে ইন্ডিয়া চলে গেলাম। ঠাকুমা অবশ্য রইলেন, তাই ওই বছর বাড়িতে বারোয়ারি পুজো হলো না। অমাবস্যার 2.5 দিন পর কেউ কেউ মা কালীকে বিসর্জন দেন, কিন্তু ভাদুরী বাড়ির নিয়ম ছিল মা কালীকে বিসর্জন দিতে হলে এই বাড়িতেই দিতে হবে। এবারে জাগ্রত মা কালীকে বাড়ির বাইরে বের করা যাবে না। আমার বাবা ঠাকুর বিসর্জন দিলেন মন্দিরের সামনের গহীন কুয়ায়। বিসর্জনের সময় ঘটল ঘোর অমঙ্গল। ঠাকুর তুলতে গিয়ে কুয়ায় পাথরে ধাক্কা লেগে মা কালীর 4টা হাতের 2টা হাতে চিড় ধরল এবং অনেকখানি ভাঙল। ঠাকুমা অস্থির হয়ে পড়লেন। আর এবারের গেটে আবার কি অস্থির হয়ে পড়ল? মা তো স্নানে, গৌরমাসে পুজোয় বসেছে, আর সুদর্শনটা হাঁটে গেল নাকি? গেটে তো দেখছি জবা কাকিমা দাঁড়িয়ে। কি গো কাকিমা, মা তো স্নানে। আর কি, তোর বাবা আসার আগে সব তাড়াহুড়াই করলাম। এই নে, ভোগে খিচুড়িটা তুই একটু ছুঁয়ে কুয়ায় ফেলে দে তো মা, আরেকটা লাল সুতো বাঁধবো, তাই এলাম। সপ্তাহ ঘোরেনি, বাবা সব সুতো পুড়িয়েছেন। তুমি যদি এখনই আবার সুতো বাঁধো, কুরুক্ষেত্র হবে বাড়িতে। সুতো বাঁধতে হবে না, আমাকে দাও, আমি পরে বেঁধে দেব। না রে, মানতি আছে মা, কঠিন ব্রত করেছি, খুব বড় বিপদে পড়েছি। তুই একটু ভাঙা মা কালীকে বলে দিস না, যেন এই যাত্রায় উদ্ধার হয়। কি যে বলো না কাকিমা, আমার কাছে কি ঠাকুরের সঙ্গে কথা বলার জন্য অলৌকিক মোবাইল আছে? তুমি বরং বাড়ির দক্ষিণের মা কালীর মন্দিরে ভোগটা দিয়ে দাও না, যাও। সে তো দেবই, এটা তোদের বাড়ির জাগ্রত মা কালীর জন্যে। তুই তো জাগ্রত মা কালীরই একটা রূপ, আমি জানি, সবাই জানে, তাই তো তোর একটু ছোঁয়া নিতে এলাম। আমি যদি দিদিদের মতো বউ হয়ে অন্য বাড়িতে চলে যেতাম, তাহলে কাকে মা কালী দেবী বানাতে বলো তো? সেজন্যেই তো তোর বিয়ে হলো না। বিয়ে হলে যে এই আসন দেবী শূন্য হয়ে যাবে। জাগ্রত মা কালী যে তোর মধ্যে বাস করে, মা কালীই চাননি তোর বিয়ে হোক। কাকিমা, মানুষ কখনো দেবী হতে পারে না। আমার বিয়ে হয়নি, আমি মা কালীর মতো খুব কালো, তাই একেবারে পোড়া, তাই আমার বিয়ে হয়নি। তুই কি আর জন্ম থেকে এমন ছিলি রে মেয়ে, সে খবর সবাই জানে। বাড়ির গেটে তালা দিয়ে রাখলেই বুঝি ভেতরের খবর আটকে রাখা যায়? যা সত্যি তা বাতাসে ঘুরে বেড়ায়। হয়েছে, দাও তো ভোগের পাতাটা। যার হয় না 9 তার হয় না 90। আর সুতো পাতার আড়ালে বেঁধে তাড়াতাড়ি বাড়ি যাও, বাবা এসে দেখলে আর রক্ষে নেই। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. ভাদুড়ি বাড়ির প্রাচীন মা কালীর বিসর্জন হয়েছে ঠিকই, কিন্তু লোকে ভাবে মা কালী আসলে আমার মধ্যে ভর করে এ বাড়িতেই আছেন। আজও লোকে গোপনে প্রাচীন মা কালীর নামে পুজো দেয়, ভোগ দেয়। বিসর্জিত ভাঙা মা কালীর পূজা অর্চনায় কোনো ছেদ কিন্তু আজও পড়েনি। ও, আমার গায়ের রং কিভাবে মা কালীর মতো হলো? তাহলে শুনুন। সেবার আমরা অনেক দিন ইন্ডিয়াতে ছিলাম। বাড়িতে নতুন মা কালীর প্রতিমা প্রতিষ্ঠিত হলো, তবে পুরনো ওই মন্দিরে নয়। বাবা বাড়ির দক্ষিণ কোণে আলাদা একেবারে আধুনিক মন্দির করে দিলেন, আর তাতে সবাই যেন পূজা করতে পারে সেসব ব্যবস্থাও হলো। চাঁদের অমাবস্যার হিসেব দেখে বিশাল বড় আয়োজনে পুজো হলো। 27 জোড়া পাঠা বলি হলো।
গ্রামের সবার জন্য ভোগ খাওয়ার ব্যবস্থা। আমরা বাড়ি এলাম, আর ভোগের বড় খিচুড়ির গরম ডেকচিতে আমি কিভাবে যেন পড়ে গেলাম। ডাক্তার, বদ্যি, কবিরাজের চেষ্টায় আমার পোড়া শরীর ঠিক হয়ে গেল ঠিকই, কিন্তু গায়ের টকটকে গৌর রং বদলে মা কালীর মতো কুচকুচে কালো হয়ে গেল, যেন আমি বিসর্জন থেকে উঠে আসা প্রাচীন সেই মা কালীর দেবী হয়ে ভাদুরী বাড়িতে আবার প্রতিষ্ঠিত হলাম। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, বাবা অনেক কাঠখড় পুড়িয়ে তার মেয়েদের নরবলি ঠেকালেন। গোপনে গোপনে প্রাচীন মা কালীর জন্য ভোগও দিতে লাগলেন। যেন এই সংস্কার থেকে উনি যতই পালাতে চাইছেন, সংস্কার ততই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। আস্তে আস্তে এ বাড়ির সঙ্গে সবার দূরত্ব বাড়ছে। হঠাৎ একদিন চোরের দোহাই দিয়ে বাড়ির মূল ফটকে বড় তালা পড়ল। সেই তালা আজও ভাদুরী বাড়ির ভেতরের সকল গোপনীয়তার দায় বয়ে বেড়াচ্ছে। 5 বোনের মধ্যে আমিই ছোট। দ্রুত দিদিদের বাবা ইন্ডিয়াতে বিয়ে দিলেন। ছোট দিকে পারলেন না, ও টাঙ্গাইলে বিয়ে হয়েছে। আর আমি কি যে ঘটে আমার সঙ্গে বুঝি না। অমাবস্যা এলেই আমি যেন বদলে যাই। আরতির আলো সব শুষে নেয় ঘোর কৃষ্ণ অমাবস্যার কালো। এ কি তবে আরতির প্রায়শ্চিত্ত, নাকি বিসর্জিত মায়ের নিয়তি? আজ কিন্তু চাঁদের হিসেবে অমাবস্যা, আমি জানি। আর এও জানি আরতি, আরতি, অমাবস্যার তিথি যে বয়ে যাচ্ছে, আমাকে ভোগ দে। পুরনো মন্দিরে চল। চলুন মা। এ কি, জবা ফুল কালো হয়ে গেছে কেন? আমি তো সব দেখে শুনে রেখেছিলাম, নিজের হাতে জবা ফুলের মালা গাঁথলাম। মা, এ কি হলো? আবার কি ভুল করলাম আমি? আমার ভোগে রক্ত চাই। মা, সুদর্শন তো জোড়া পাটা বলি দিয়েছে, তবে না 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 না, কুমারী নারীর রক্ত চাই। আমি জানি তুই পারবি, আগেও পেরেছিস, তবে এখন কেন মাকে অভুক্ত রাখছিস? কিন্তু এখন যে বাড়ির ফটকে তালা, আমি তো বাইরে যেতে পারি না, কেউ বাড়িতেও আসে না। কিভাবে? মা, তুমি তবে এখনো ক্ষমা করোনি আমাকে? আগে আমাকে তুষ্ট কর। আমাকে তুষ্ট করাই তোর একমাত্র উপাসনা, কারণ তোর জন্য আমাকে গহীন অন্ধকূপে বিসর্জিত হতে হলো। তুই পাপী, ঘোর পাপী। তুই আমার রুদ্র মূর্তির ক্রোধে বাধা হয়েছিস। আমার শরীরের অঙ্গহানি হয়েছে তোর জন্য। আমি তো তখন খুব ছোট, আমি তো অনেক ছোট ছিলাম, বুঝিনি। তোমায় এত কষ্ট দিয়ে ফেলেছি, ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও মা। প্রায়শ্চিত্তই তো করবি তুই। যতদিন আমি তুষ্ট না হই, ততদিন কুমারী রক্ত চাই। মা, মা গো, আর কত? ক্ষমা করো না মা, আমারও যে কষ্ট হয়, আমি তো তোমারই সন্তান। কষ্ট? তবে ভাদুরী পরিবার নির্বংশ করে দিতে চেয়েছি, সেদিন কেন বাধা হয়েছিস তোরা জানিস না? আমি জাগ্রত মহারুদ্র রূপিণী মা কালী। আমার আসনে এক্ষুনি নরবলি চাই। কবে আমার এই প্রায়শ্চিত্ত শেষ হবে মা? তোমার সন্তানকে আর কষ্ট দিও না মা। কবে আমার এই প্রায়শ্চিত্ত শেষ হবে মা? তোমার সন্তানকে আর কষ্ট দিও না মা। কবে করে আমার প্রায়শ্চিত্ত শেষ হবে মা? যেদিন ওই আসনে মহারুদ্র দেবী মা কালীর পুনরায় প্রতিষ্ঠা হবে, সেদিন আমি আবার ওই শূন্য আসনে অধিষ্ঠিত হব। সেদিন শুনছেন, আরতির শরীরটা বড় খারাপ, এখনো জ্ঞান ফিরে নাই। এ আর নতুন কি, এমন তো হয়। অমাবস্যার রাতে
এমনটা এই বাড়িতে ঘটে জানো না? না না, তা নয়, একা একা ঘরেও আসতে পারেনি, এখনো ভাঙ্গা মন্দিরের ভেতরে পড়ে আছে। গৌরী বলল আরতিরে এবার ভেতর বাড়ির ঘরে নিয়ে আসা দরকার, স্নান টান করিয়ে কিছু না খাওয়ালে যে শরীর পড়ে যাবে। তা সেসব কথা গৌরীর ভাবতে হবে কেন? আরতির মা কি চিতায় উঠেছে? তুমি সকাল থেকে কোন রাজকার্যটি করছিলে শুনি? আবার আর একজনের কথায় নিজের কথা বসিয়ে কানে তুলতে এসেছো। এত ন্যাকামি এই বয়সে তোমারে মানায় না গীতা। আপনি তো সব কিছুতেই রাগ দেখান। বলি সংসারের এই কাজটাতে যে কতখানি গুরুত্ব রয়েছে সেটা তো। চুপ করো। সংসারের সব কাজেই যদি আমার গুরুত্ব অত বোঝো তবে সকাল সকাল মাথা খেও না। কোন কাজটা ঠিকঠাক মতো করো তুমি এক পূজা অর্চনা আর উপোস ছাড়া? তোমার তাচ্ছিল্যেই তো আমার সব ভাইসা গেল। মেয়ে তো একা আমার, যেন সব দায়ও আমার। কাঁদবা না, বুক ভাসিয়ে কাদার মতো কিছু হয়নি। জ্ঞান ফেরেনি, জ্ঞান ফিরে যাবে। আমি কি করব বলো? একটা ডাক্তার যদি আনা যেত তবে। কি বললে তুমি? অত সহজ তুমি কই পাইলা গীতা? ভাদুরী বাড়ির গোপন কথা তুমি বাইরের মানুষের কাছে গিয়ে বেড়াতে চাও? বাড়ির ফটকে তালা দিলে বুঝি সব গোপন থাকে? আপনি নিজেই তো আমার ভাদুরী বাড়ির গোপন কথা আবার বাইরে যাওয়ার ফুটো করে দিয়ে বসে আছেন। মানে কি বলতে চাও গীতা? পরিষ্কার করে বলো। মেয়েদের হেয়ালিপনার দুর্ভেদ্য মন্ত্রপাঠের সংস্কৃতি শব্দ আমি অঙ্কের শিক্ষক হয়ে বুঝতে পারি না, তুমি সেটা জানো? এবারে সব অনা সৃষ্টি তো আপনার জন্যই ঘটে, আর শাস্তি পায় আরতি। আমার এইটুকু বাচ্চা মেয়েরে যে কঠিন শাস্তি আপনি দিয়েছিলেন তার প্রায়শ্চিত্তের ফলে তো আরতি আজও ভোগ করছে। মেয়েটার দিকে একটু নজর দেন আপনি। ও যদি মরে যায়? মরে গেলে যাবে। ও না তোমাদের দেবী, তাইলে ওর মরা নিয়ে অত ভাবনা কেন? আপনার জন্য যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় আমি ওই কুয়োয় এই জীবন বিসর্জন দিয়ে দিব। আমার জন্য আরতির কোনো ক্ষতি হয়নি গীতা। ওর ক্ষতি ওর নিজের পাপ। এখনো যে জ্ঞান ফিরছে না সেটা তো আপনার পাপে, তা বুঝতে পারছেন না অঙ্কের মাস্টার? আমার পাপ? হ্যাঁ, আপনারই পাপ। কি দরকার ছিল বাদুড়ি বাড়িতে ওই কুমারী মেয়েকে ঢুকতে দেয়ার? কার কথা বলছো তুমি গীতা? আকাশ থেকে খসে পড়লেন যে। আর কে? পূজা? পূজা? কর্তা 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 একবার বাইরে আসতে হয়েছে। সুদর্শন, তোর চোখ মুখ এমন হয়ে আছে, কোনো খারাপ কিছু কি তবে ঘটে গেছে ভাদুরী বাড়িতে? সে কর্তা, দ্রুত ব্যবস্থা নিতে হবে। পূজা মেয়েটার পা কুয়ায় দেখা গেছে কর্তা। রাতে পাঠা বলি হয়নি? তা হয়েছে, কিন্তু আরতি দিদির মধ্যে আবার ওই রুদ্রমূর্তি ভর করেছিল। তখন আমি দূরে সরে যাই। ব্যবস্থা কি সব তাইলে তুই নাকি? আমি কিচ্ছু করি নাই কর্তা, দিদি নিজেই করছে। কিন্তু সকালে আরতি দিদির ভাঙা মন্দিরের আসনে এতক্ষণ অজ্ঞান পইরা থাকতে দেখা কুয়াটার নজর দিয়ে পাইলাম। আবার সুযোগ পেয়ে তার মানে আরতি? ভগবান, মা কালী রক্ষা করো। এবার কি হবে রে সুদর্শন? মেয়েটার বাপের শুনেছে অনেক ক্ষমতা, যদি খুশিয়ে খুশিয়ে কিছু একটা লেজ বের করে নেয় কর্তা। অলুককে কথা মুখে নিতে হয় না জানিস রে। জলদি চল। তাও ভালো আজ স্কুল ছুটি, নাইলে কি কাণ্ড হতো ভাবতেই গা হাত পা শীতল হয়ে যাচ্ছে রে। আগে চলেন, পূজার শরীরটা তুলে নেই। মাথা যদি খুঁজে না পাওয়া যায়? পাওয়া যাবে। মা কালীর ভোগে কোনো অন্যথা হবে না আমি জানি। কর্তা, মন্দিরের পাতাল ঘরের চাবিটা নিয়েছেন তো? হ্যাঁ নিয়েছি। জলদি কর, পূজার মাথাটা আগে কুয়ায় ফেল, পরে বডি সরাই। লোহার বাক্সটা খুলেন। এবার চলেন কর্তা, এই দিকটা ধরেন। মা কালী রক্ষা করো, রক্ষা করো। মা, ও মা, মাথাটা খুব ধরেছে, কেমন যেন লাগছে শরীরটা।
আজ এত বেলা পর্যন্ত ঘুমালাম, ডাকলে না যে? কর্মাসীকে বলো খুব খিদে পেয়েছে, কিছু একটা করে দিক। বলেছি তুই বরং চান করে নি, ভালো লাগবে। আচ্ছা মা, তুমিও কি ভাবো আমার খুব খারাপ কোনো অসুখ করেছে? না মা, আমার তোর কোনো অসুখ করেনি। জানিস না, মা কালী একটু রাগী রুদ্রদেবী, তাই তাকে তুষ্ট করা কঠিন। তুই যে ভুল করে ফেলেছিলি ছোট বয়সে, সেজন্য তোর সাথে কখনো কখনো এমনটা হয়। মা, আমি আর ছোট খুকি নই। আমি জানি তুমি গৌরমাসি আমাকে মনে মনে দেবী ভাবো, ঠাকুমাও ভাবতেন। আমি যে ঘোর অন্যায় করেছি তার জন্য আমার শাস্তি হয়তো মৃত্যুই হতো, কিন্তু তোমার আর ঠাকুমার ভক্তি, শ্রদ্ধা, পূজা অর্চনা, দেবীর পায়ে মাথা ঠেকানোর ফলেই আমি এখনো বেঁচে আছি, তাই না? চুপ কর তো আরতি, তোর তো গা গরম রে, জ্বর আসবে নাকি? গৌরী, ও গৌরী, আয় তো বাসা, এগোর একটু। ওমা, বলো না পূজার লাশটার ব্যবস্থা করে ফেলেছে সুদর্শন। আরতি, মা আমার, এসব বলতে নেই। মায়ের ভোগকে লাশ বলে কেউ? মা বিশ্বাস করো, আমি কাউকে মারতে চাই না, সত্যি বলছি। আমি জানি না কেউ একজন আমার মধ্যে ভর করে, জানো, আমার হাতে মা কালীর ওই সোনার চক্ষু সমেত খড়গ কে যেন তুলে দেয়। তারপর আমি ঘোরের মধ্যে ডুবে যাই। আমার হাতে ভাঙা দেবীর ভাঙা টকটকে লাল জীবন্ত জীব, আর অন্য হাতে বলির নেশায় উন্মত্ত খড়গ। সবই যেন তাজা রক্তের জন্য হাহাকার করে। তারপর কি হয় আমি জানি না, আমার মনে থাকে না মা, শুধু লাল রক্তের বন্যা আর ছিটকে যাওয়া একটা শান্ত মাথা। চুপ কর আরতি, আমি শুনতে চাই না। তোর প্রায়শ্চিত্ত কবে ফুরবে মা? হায় ভগবান, আমারে কেন বাঁচায় রাখছো তুমি? জানো মা, আমি না বুঝতে পারি মা কালী তুষ্ট হলেন। ওই যে কালো জবা ফুলগুলো সব রক্তের মতো লাল হয়ে যায় যে। হ্যাঁ মা, কি যে লাল রং হয় জবা ফুলগুলোর, তুমি দেখোনি তো? তুমি দেখো, খুব তাড়াতাড়ি মা কালী আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেবেন। আমি জানি, আমি তো মা কালীকে সবসময় তুষ্ট করেছি। বলো মা, করিনি? ডাক্তার, কবিরাজ, তান্ত্রিক সবাই আমাকে এই সার্টিফিকেট দিয়েছে। আমি সুস্থ, স্বাভাবিক মানুষ, আমার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু বাবা ভাবতে লাগলেন আমি বদ্ধ উন্মাদ। তার এই ভাবনা আরো দৃঢ় হলো সেদিন, যেদিন আমার জন্য ঠাকুমাকে মাসুল দিতে হলো। উফ, ঘটনাটা আমি বলতে পারবো না, মনে হবে ঠিক এখনই ঘটছে সবকিছু। এসব ভাবলে আমি যেন সুদূর গহীনে কোনো অন্ধকূপে ডুবে যাই, সবটা স্পর্শ করতে পারি, যেমন করে এই এক্ষুনি পারবেন আপনারাও। এই দেখুন আমার ভাবনারা কত জাগ্রত। ও ঠাকুমা, এসো না, এসো না একবার। আহা, কি করছিস কি? আমি কি বয়সে দোল খেতে পারি রে? ইস, বসোই না, আমি আস্তে আস্তে ধাক্কা দেব তো। আরে আরে, করি কি মেয়ে, ভিমরি খেয়ে কুয়ায় পড়ে যাব তো। এই তোর আস্তে ধাক্কা? হ্যাঁ রে। শক্ত করে দোলনার দড়ি হাতে ধরে রাখো ঠাকুমা। আহা, পুরো হাতে অত বল আছে রে, হাত ফসকে যাবে সে। এবার থাম, আমি আর দোল খেলবো না। আরতি, আমার কোমরে সইবে না আরতি। অমাবস্যা এসে গেল, পাতের ব্যথা সারা দেবে। থাম কর্তা। আচ্ছা ঠাকুমা, ওই যে কুয়ায় যে মা কালী একলা থাকে,
ওর ভয় লাগে না? দেবী প্রতিমাদের আবার ভয় কি রে বোকামি? তুমি যাবে কুয়ার ভেতরে, তুমি গেলে মা কালীর একটা সঙ্গী হতো, দুজনে একসঙ্গে থাকতে পারতে। কি বলছিস রে এসব পাগলের প্রলাপ? হ্যাঁ রে দিদি, তোর কি হয়েছে বলতো? আমাকে মা কালী বলে একা একা অন্ধকূপে তার ভয় লাগে, মানুষ চাই যে। হ্যাঁ রে, মা কালীর সঙ্গে তোর রোজ কথা হয়। শোন, যখনই মা কালী তোর সঙ্গে কথা বলবে তুই ক্ষমা চেয়ে নিবি, বুঝিয়ে তাকে বলবি তুই ইচ্ছে করে তার জিভ ভাঙ্গিসনি, ঠিক আছে? তুই তো মা কালীর আরেকটা রূপ, আমি জানি তো। আর একটু দোল খেলো না ঠাকুমা, আর একবার এসো না, এসো। এবারই কিন্তু শেষ, আর খেলা নয়। নে, আস্তে ধাক্কা দিস। ঠাকুমা! মা, বাবা, বড়দি, জলদি এসো, ঠাকুমা কুয়োয় পড়ে গেছে, ঠাকুমা কুয়োয় পড়ে গেছে। ওই ঘটনার পর বাবা আমাকে সহ্যই করতে পারতেন না। এখনো তিনি ভাবেন তার মায়ের মৃত্যুর কারণ আমি ঠাকুমাকে ধাক্কা দিয়ে কুয়োয় ফেলেছি। এবং উন্মাদ টুন্মাদ কিছু না, আমি আসলে ঠান্ডা মাথার খুনি। যে মেয়ে শৈশবে মা কালীর জিভ ভেঙে হাতে নিয়ে বসে থাকতে পারে, সে মেয়ে আর যাই হোক মানুষ নয়। বাবা আরো ভাবেন আমার মধ্যে মা কালীর সমস্ত রাগ, ক্রোধ আর খারাপ বাসনা লোলুপ পিপাসার্থ খুনি কোনো বদ আত্মা বাস করে, যার রূপ রুদ্র মা কালীর মতো হলেও আসলে সে মা কালী হতেই পারে না। কিন্তু আসলে ঠাকুমার কুয়ে পড়ে যাওয়াটা একটা অ্যাক্সিডেন্ট। মন্দিরের পাশে মস্ত বড় একটা জাম গাছ আছে, তাতে বাঁধা একটা দোলনা। দোল খেতে খেতে কুয়োর পাথর স্পর্শ করা যায়। তখন ছিল বর্ষাকাল, পুরনো দড়ি বৃষ্টির পানিতে পৌঁছে হঠাৎ জোরে ধাক্কায় হয়তো কোনোভাবে ঘটনাটা ঘটে। আবার এমনও হতে পারে আমার মধ্যেই যদি ওই বিসর্জিত মা কালী বাস করে থাকেন। আমি একা অন্ধকূপে থাকতে ভয় পাই বলে আমার প্রিয় ঠাকুমাকে কাছে নিয়েছিলাম। কি জানি, আমি তো আমাকে ঠিক বুঝি না। তবে বয়ঃসন্ধিকাল পেরোনোর পর ভাদুড়ি বাড়িতে আবার যে গল্প বা ঘটনার জন্ম হয়েছিল সেটা আমার ঢের মনে আছে। সেবার আমার বড়দি মালতী, তার মেয়ে দীপা, সঙ্গে জামাইবাবু সবাই ইন্ডিয়া থেকে বেড়াতে এলো। সারা বাড়িতে খুশির বন্যা। অথচ হঠাৎ এক ঝড়ে সব আনন্দ লণ্ডভণ্ড হয়ে গেল সেদিন। শুনছেন? আপনি গেলেন কোথায়? সর্বনাশ হয়েছে আমাদের। কি হয়েছে গীতা? দীপা কুয়ায় পড়েছে। মানে কি বলছো এসব? আরতি কোথায়? আরতি মা কালীর আসনে পড়ে আছে অজ্ঞান হয়ে। সব ওর নাটক। ওকে আমি আজ খুন করব। ওর দেবী দেবী খেলা অনেক দেখা হয়ে গেছে আমার। ও উন্মাদ, বদ্ধ উন্মাদ। মালতী আর দীপক বাবুজি কখন ফিরবে? ওরা ফিরে এলে আমি কি জবাব দিব গো? আমার এ কি সর্বনাশ হইল। আর না, ভাদুড়ি বাড়িতে আমি আর এসব চলতে দেব না। সুদর্শন, এই সুদর্শন, মা কালীর খড়গটা নিয়ে আয় তো। আজ একটা হেস্ত নেস্ত হয়ে যাক। তোমাদের মানুষ দেবী ওই প্রতিমা দেবীর ভোগেই লাগুক। আপনি কি পাগল হয়েছেন? কোথায় ছুটলেন? ওসব পরে ভাববেন, আগে দীপার ব্যবস্থাখানা করুন। মালতীর স্বামী যদি জানতে পারে তবে মেয়ের যে সংসার ভাঙবে, ভেবে দেখেছেন সে কথা? মা কালীর দিব্যি, আপনি যাবেন না। আরতির কথা ছাড়ুন। ছাড়ো গীতা, আমায় বাধা দিও না। ওই পাপী খুনি মেয়ে আমি চাই না। একের পর একটা ঘটনা আমি নীরবে সহ্য করেছি। আজ পায়ে পড়ি আপনার, মাথা ঠান্ডা করেন। পা ছাড়ো বলছি গীতা। ওই মেয়ে আমার মাকে খুন করেছে, আমি চুপ করে থেকেছি। কিন্তু ফুলের মতো অমন দীপাকে কি করে? মালতীকে কি জবাব দেব তাই ভাবুন। হ্যাঁ গো, মালতী কি আর কিছু বললো? এত কান্নাকাটি করতে করতে
না আবার আমার মেয়েটাই জমের দুয়ারে পৌঁছে যায়। কি আর বলবে, ওই এক কথা, আমাদের সাথে চিরতরে সম্পর্ক নষ্ট করতে চায়। আমাকে ফোন করতে বারণ করলো। এতদিন হয়ে গেল, মেয়ের শোক এখনো কাঁচাই রয়েছে মালতীর। আপনার একটা কথা বলতে চাই। বলো। আজ দুপুরে দাসবাড়ির বৌদি এসেছিলেন, গেটের কাছে দাঁড়িয়ে দুদণ্ড কথা কয়ে গেলেন। তা সুদর্শন বাড়ি ছিল না? ওর কাছে তো গেটের চাবি থাকেই, বউঠানরে ভেতরে ডাকলে পারতে। সুদর্শন বাড়ি ছিল না, বলছি দাস বৌদি বললেন চারদিকে ডিডি পড়ে গেছে, কান পাতা যাচ্ছে না। লোকে বলা কওয়া করছে আপনি যেসব ছাত্রীদের প্রাইভেটে অঙ্ক পড়াচ্ছেন তাদের থেকেই নাকি প্রতি বছর কালী পুজোয় একজন করে ভোগে যাচ্ছে। মাগো, শুনলে পরে গায়ে কাটা দেয়। গেলবার দেশালি পাড়ার জুমা, তার আগের বার আমলা পাড়ার শুভ্রা, তার আগের বার গায়ত্রী, সব মেয়েগুলোই তো গ্রাম থেকে হারালো। এসব শুনলে ভয় করে, খুব ভয় করে আমার। বাড়িতে রুদ্র মাকালির মানুষ খুনি দেবী পুষছো, ভয় পেলে চলবে কেন? ওই মেয়েরে কেটে কবেই আমি অন্ধকূপে বিসর্জন দিতাম গীতা, শুধু তোমার জন্য পারি না। বাড়ির বাইরে যখন আমি হাঁটাচলা করি তখন নানা রকম কথা আমার কানেও আসে, কিন্তু কি করি বলতো? একদিন না একদিন তো সত্য সামনে আসবেই। তখন কত আর ধামাচাপা চলে জগৎ সংসারে। আমি বলি কি, ছাত্রী পড়ানো বন্ধ করে দিন, শুধু ছাত্র পড়ান, তাতে অন্তত পাড়া প্রতিবেশীর মুখ বন্ধ হবে। সমাজে চলতে গেলে পাড়া প্রতিবেশী তো লাগবেই। সেই ঘোষণা আমি আজ স্কুলে নিজেই দিয়ে এসেছি। বলে এসেছি, আমার কাছে প্রাইভেট পড়তে আসা ছাত্রীদের মধ্যেই যদি এত হারিয়ে যাওয়ার প্রশ্ন উঠছে, তখন আমি রামকৃষ্ণ ভাদুরী আর এই জীবনে কোনো ছাত্রীকে অঙ্ক করাবো না। পুরনো স্মৃতিতে বুঁদ হয়ে গেছিলাম দেখুন। এভাবে একে একে আমাদের বাড়ির সঙ্গে সব দিদিদের সম্পর্ক চুকে বুকে গেল। বছরে এক আধবার ফোনে কথা হয়, তবে তারা এদেশে আর আসে না। সর্দি অবশ্য সম্পর্কের সুতোটা এখনো জুড়ে রেখেছেন তার দুইটি ছেলে, তাই দেবী ভোগের আশঙ্কাও নেই। প্রতি বছর মা কালীর ভোগে কত বলিদান হয়েছে ভাদুরী বাড়িতে, তা নিয়ে বাইরের পৃথিবীতে এখনো ফিসফাস চলে নিয়মিত। সেসব ফিসফাস বর্ষার ছাতায় গড়িয়ে পড়া পানির মতো ঝেড়ে ফেলে রামকৃষ্ণ ভাদুরী দিন যাপন করছে। ছাত্রী পড়ানো বন্ধ করলেন। স্কুল শেষে স্কুলেই ছাত্র পড়ান তিনি। বাড়িতে প্রতিষ্ঠা করা নতুন মা কালীকেই তুষ্ট করতে জোড়া পাঁঠার বদলে 7 জোড়া পাঁঠা বলি দিতে লাগলেন। তাতে ভাদুরী বাড়ির বিসর্জিত প্রাচীন মা কালী বোধহয় খুব একটা তুষ্ট হতে পারলেন না। আর তাই কোনো না কোনোভাবে প্রতি বছর ঘোর অমাবস্যার কালোয় এবারের ভাঙা মন্দিরের শূন্য দেবীর আসনে নরবলি চলতেই থাকলো। অদ্ভুতভাবে মা আর গৌরী মাসি আমার কোনো দোষ না দেখলেও বাবা কিন্তু আমাকে খুনিই ভাবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, শূন্য মা কালীর আসনের নিচে একটা গুপ্ত সিঁড়ি ঘর আছে। সে কথা কেউ জানে না। এবারের মা কালীর যত ভোগের মানুষের শরীর তার সবই জমা পড়ে ওই গুপ্ত ঘরে, আর মাথাগুলো লোহার বাক্সে পুড়ে ফেলা হয় অন্ধকূপে বিসর্জিত দেবীর পায়ে। তেমনই নিয়ম। এত এত বাক্স কোথা থেকে আসে? সেসবের ব্যবহার করে সুদর্শন দূরে শহর থেকে ব্যবসার নাম করে ও সেসব বাক্স বাড়িতে নিয়ে আসে। আমি জানি সবই আসে বড় বড় লাকড়ির গাড়ির ভেতরে, একদম গোপনে। আর তাই এই বাড়িতে আজও লাকড়ির রান্না বহাল। গৌরমাসি যতই চিৎকার করুক, সাপসাপন্ত দিক, এই ব্যবস্থার কোনো অন্যথা হবে না। এই যে বিশাল জাম গাছটা দেখছেন, এই গাছের জাম মধুর মতো মিষ্টি, অথচ বাড়ির কেউ খায় না, আমিও না, কারণ এটা পুরনো মন্দিরের সঙ্গে লাগোয়া। এই গাছের দোলনা ছিঁড়েই ঠাকুমা কুয়োয় পড়ে মারা গেছিলেন। গাছের বেশিরভাগ ডালপালা কুয়োর উপর ছেয়ে আছে, কিন্তু জাম গাছটার কাছে এলে আমার কেমন যেন লাগে। মনে হয় গাছটা সব জানে। জানেন, আজকাল পাকা জাম টুপ করে কুয়ায় পড়লে ঢং করে একটা শব্দ পাই আমি। এত গভীর হয় শব্দটা, অথচ আমার কান সেটা টের পায়। আমি বুঝতে পারি লোহার বাক্সে পড়ে থাকা
মাথাগুলো অথবা বিসর্জিত মা কালীর প্রতিমার সঙ্গে জামগুলোর ঘাত প্রতিঘাত হয় বোধহয়। কি জানি, যখনই কুয়ার ভোগের বাক্স ধরবে না তখন কি হবে? আরে, বাইরের গেটে আবার কি হলো? বাবার উঁচু গলা পাচ্ছি। কার সঙ্গে কথা কইছে? আর এই গলাটা তো সুদর্শনের নয়। কি হচ্ছে বাইরের গেটে যে এত দূর থেকে শোনা যাচ্ছে? চলুন তো দেখি। আপনার মেয়ে বাড়ি ফেরেনি, তাতে আমার কি করণীয় সেটা তো বুঝতে পারছি না। আপনি ভেতরে আসুন, বসে কথা বলি। বসতে আসিনি, আপনি শিক্ষক, তাই এখনো ভদ্রভাবে কথা বলছি। আপনি যদি আমার ধৈর্যের পরীক্ষা নেন তাহলে আইনি ব্যবস্থায় যেতে আমি বাধ্য হব, তখন সবটা বুঝতে পারবেন। বলুন, পূজা কোথায়? আপনার মেয়ে গত পরশুদিন আমার বাড়িতে পড়তে এলো, তার পরের দিন ছুটি ছিল, সে তো আর আসেনি। পড়া শেষ করে পূজা তার এক বান্ধবীর জন্মদিনে যায়, সেখান থেকে সে আবার আপনার বাড়িতে এসেছিল, এমন খবর আমার কাছে আছে। কি বলছেন আপনি জাতা? পূজাকে আমি নিজে আপনাদের গাড়িতে তুলে দিয়েছিলাম। আপনার মেয়ে আরতিকে ডাকুন, উনি উত্তর দিতে পারবে, কারণ পূজা ওর বান্ধবীকে বলেই বেরিয়েছিল আরতি দিদিমণির বাসায় ভুলে ওর মোবাইল ফেলে গেছে। এতেই প্রমাণ হয়ে যায় আপনার মেয়ে হারিয়ে যাওয়ার পেছনে আমরাই দায়ী। অবশ্যই এর পেছনে আপনি, বিশেষ করে আপনার উন্মাদ মেয়ে আরতির হাত আছে। এখানে বদলি হয়ে আসার পর থেকেই আমি আপনাদের ভাদুড়ি বাড়ির ভয়ঙ্কর সব গল্প লোকমুখে শুনেছি, অথচ তারপরেও আমি আমার মেয়েকে পড়তে পাঠিয়েছিলাম। মানে কি জাতা বলছেন? আপনার মেয়েকে তো আমি সেদে বাড়িতে আনিনি। কত কাঠখড় পুড়িয়ে পূজাকে এ বাড়িতে পাঠিয়েছেন সেটা আপনি ভালোই জানেন। এখন এসব বানোয়াট ভণ্ড গল্পগুলো নিয়ে বাড়াবাড়ি করছেন। আর এতই যদি সব জেনে শুনে থাকেন তবে মেয়েকে পাঠালেন কেন এ বাড়িতে? আধুনিক যুগেও যে লোকচক্ষুর অন্তরালে এসব প্রাচীন বর্বর ঘটনা ঘটতে পারে আমি তা স্বপ্নেও বিশ্বাস করিনি। আমি আপনাকে পুলিশে দিব। আপনার আইনের হাত যে লম্বা সে তো জানি, তাই এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে বরং থানায় যান না। আপনি জানেন না আপনি সাপের লেজে পা দিয়েছেন। আমি সবকিছু প্রমাণ করে তবেই এই সুসং দুর্গাপুর ছাড়ব, তার আগে নয়। আমার মেয়েকে যদি না পাই আপনাদের সব কয়টাকে জেলের ঘানিটা নিয়ে তারপর পিষে পিষে মারব। যান যান, আইন আদালত আপনার কেনা গোলাম না। যান, প্রমাণ করুন গিয়ে। প্রমাণ নিয়ে তবেই আসবেন। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন, অপমান করছেন। না, আমি কিছুই করছি না, সব কিছু আপনিই করতে চাচ্ছেন। আপনার বাড়ির গেটে সব সময় তালা দিয়ে রাখেন কেন? কাউকে ঢুকতে দেন না কেন? তাতে আপনার কোনো অসুবিধা আছে মশাই? সব জানি আমি। ডাকুন, ডাকুন আপনার মেয়েকে। নইলে নইলে আমার প্রশাসনিক লোক নিয়ে আমি আপনার বাড়ি সার্চ করতে বাধ্য হব। আমার পেটেও 2 পাতা বিদ্যা আছে। যান যান, আগে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসুন, তারপর সার্চ করবেন। এই যে পূজার মোবাইল ফোন, ও এটা এখানে ফেলে গেছে। চার্জ বেশি ছিল না হয়তো, তাই বন্ধ হয়ে আছে। আমি ভেবেছিলাম আজ তো পড়তে আসবেই, তাই। দেখলেন তো, আপনার মেয়ে এখানে আর আসেনি। মিস আরতি, পূজা তার মানে সন্ধ্যার পর আপনার কাছে মোবাইল নিতে আসেনি? না, এলে তো ফোনটা আমার কাছে থাকতোই না। কিন্তু Brought to you by Igloo Ice Cream, a world of great taste. কর্তাবাবু, আপনি স্কুলের জন্য তৈরি দেখছি। ওদিকে তো বিপদ দাঁড় গোড়ায়। আবার কোন বিপদ এলো? ম্যাজিস্ট্রেট স্যার এক গাড়ি পুলিশ নিয়ে বাহাদুরি বাড়ির দিকে আসতেছে। কি বলছিস? তুই কোথায় দেখলি? আমি মোড়ের দোকানে গেছিলাম, তখনই দেখলাম। বাহাদুরি বাড়িতে পুলিশ?
এবার কি হবে কর্তা বাবু? তোর সব কাজ তুই গুছায় রাখছিস তো? আগে আসতে দে, আমিও দেখি যে সাপের লেজে রামকৃষ্ণ ভাদুরী পা দিয়েছে সে সাপটা আসলেই জাত সাপ নাকি ঢোড়া সাপ। কর্তা বাবু, এক গাড়ি পুলিশ যে দেখলেন। তুই পুলিশ দেখলে বড় ঘাবড়ে যাস না রে সুদর্শন? না মানে আসলে কান্ধে অত বড় নলা বন্দুক। ওসব চিন্তা তোর করতে হবে না, তুই যা গেট খুলে দে গিয়ে। আপনার বাড়িটা আমরা সার্চ করব। এই নিন পুলিশ ওয়ারেন্ট। যদি বাড়ি সার্চ করে আপনার মেয়ের হারিয়ে যাওয়ার ব্যাপারে সন্দেহমূলক কিছু পাওয়া না যায়? না গেলে তো আপনি বেঁচেই গেলেন। মা কালীর অভিশাপ যদি আপনার বংশে পড়ে সেটা সইতে পারবেন তো? আপনি কি নিজেকে খুব চালাক ভাবেন মিস্টার রামকৃষ্ণ ভাদুরী? আমি চালাক নই, তবে হ্যাঁ বুদ্ধিমান হিসেবে আমি আমাকে 10-এ 10ই দেই সব সময়। চলুন ভেতর বাড়িতে। আমি আপনার বাড়ির পেছনের পুরনো ওই কালী মন্দিরটিতেই আগে যেতে চাই। ওখানে দর্শন করার মতো কিছু নেই, মন্দিরটা ভেঙে ফেলা হয়েছে, শুধু দেবীর আসনটা রয়েছে। আর একটা কথা, আমার বাড়ির মা কালী দেবী এবং মায়ের আসন সবকিছুই কিন্তু ভীষণ জাগ্রত, কথাটা মাথায় রাখবেন। ধর্মে কর্মে আমার কোনো অনীহা নেই, তবে আমি অতটাও ধর্মভীরু নই যতটা আপনারা ভাবছেন। স্যার, বাড়ির কোথাও কোনো সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। এই রতন, মন্দিরে কুয়ায় নামার ব্যবস্থা করেন। আমি নিশ্চিত আমার মেয়েকে মেরে এইখানেই এরা লাশ ফেলেছে। এই কুয়ায় ভাদুরী বাড়ির প্রাচীন মা কালীকে বিসর্জন দেওয়া হয়েছে, এখানে কেউ নামতে পারবে না। তাছাড়া কূপটা ভীষণ গভীর, কোনো অঘটন ঘটলে আপনি ফেঁসে যাবেন। আপনার কাছ থেকে আমি কোনো জ্ঞান এই মুহূর্তে নিতে চাচ্ছি না। এই কূপে নামা নিষেধ। বাড়ি সার্চ করার কথা করেছেন, এবার আসুন, অযথা এখানে সময় নষ্ট না করে বরং আপনার মেয়েকে খুঁজুন। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। গলাবাজি করে অন্যায় ঢাকতে চাইছেন? রতন, কি বললাম আমি আবারও বলছি, এই কূপে কাউকে নামাবেন না প্লিজ, ঘোর অমঙ্গল হবে। আমরা কোনোদিনই নামিনি, শুধু আমার মাকে তোলার সময় একদম নিচে যে লোহার বেড়ি আছে তাতে পা দিয়ে বিশেষ কায়দায় তোলা হয়েছিল। আপনার কায়দা কানুনগুলো আপনার মতো, আর আমার কায়দা কানুন আমি তৈরি করেছি। আমার বাড়িতে আমি এমন অন্যায় হতে দেব না। আপনার কাছে যেটা অন্যায় আমার কাছেই সেটা ন্যায়। আমি আমার ক্ষমতা বলে এখন এই কাজ করব, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। রতন, হারি আপ। পিতা পুত্রের বয়সের অনুপাত 8/6, অথবা ছিদ্র চৌবাচ্চার প্রতি ঘন্টার পানির হিসাব, এমন কত জটিল অঙ্ক রামকৃষ্ণ ভাদুরী তার ছাত্রদের শেখান। কিন্তু আজ সেসব অঙ্কের চেয়েও জটিল এক অঙ্কের খেলা দাঁড়িয়ে থেকে দেখলেন। ম্যাজিস্ট্রেট ক্ষমতার দাপটে ভাদুরী বাড়ির গহীন কুয়ায় দুইজনকে নামিয়ে দিলেন, অথচ কোনো এক আশ্চর্য অলৌকিকতায় ওরা কূপের গভীর জলের তলে কিছুই পেল না, শুধু এক গাদা জামের বীজ ছাড়া। ভেতরে ভেতরে কিন্তু ভাদুরী বাড়ির সবাই একটা তীব্র ভয় ছিল। জাগ্রত মা কালী বাঁচবেন তো? আজ কি হবে? হলো তো, যে ভাদুরী বাড়ির সীমানা থেকে ভেতর বাড়ির চৌকাঠ পর্যন্ত গল্পের লাইন, সে বাড়িতে যোগ হলো নতুন আরও একটা গল্প। যে দুজন কুয়ায় নেমেছিল তারা কেউ আর উপরে উঠতে পারেনি। হঠাৎ চোরাবালিতে ডেবে গেছে, লাশ পর্যন্ত পানিতে ভেসে ওঠেনি। ম্যাজিস্ট্রেটের নামে উল্টো কেস হলো। জামিনে বেরিয়ে এলেন ভদ্রলোক, কিন্তু প্রতি রাতের ভয়ঙ্কর দুঃস্বপ্নের হাত থেকে এই জীবনে জামিন পাবেন কিনা কে জানে। উনি স্বপ্নে দেখেন মা কালী ওনার বুকের উপর পা দিয়ে প্রচণ্ড ক্রোধে তাকিয়ে আছেন। বাবার কাছে এসে উনি জোর হাতে ক্ষমা চেয়ে গেছেন, আর সবাইকে চমকে দিয়ে হঠাৎ আমাকে প্রণাম করেছেন। কি আশ্চর্য! আমি কি দেবী নাকি? আমি তো মানুষ। তবে কোন অলৌকিকতা আমার শরীরে এসে ভর করে? তখন আমি বদলে যাই কেন? আমায় চিনতে পারি না কেন? একে তবে শৈশবে করা ঘোর অন্যায় শাস্তিই দিচ্ছেন ভাদুরী বাড়ির প্রাচীন মা কালী?
নইলে অমাবস্যার পূর্ণ তিথিতে এমন কেন হয় আমার সঙ্গে? দেবী মা কালীর খড়গ কেন আমার হাতে চলে আসে? কেন? অমাবস্যার এই তিথিতে আমার ভোগ চাই রামকৃষ্ণ ভাদুরী। তোমার মধ্যে মা কালীর অলৌকিকতা কিছু হয়তো আছে, কিন্তু আমার পক্ষে আর নরবলির ভোগ দেওয়া সম্ভব নয়। কি করছেন কি আপনি? দেখছেন না আরতে শরীরে প্রাচীন মা কালী বর করছে? দেবীর সাথে এমনি কথা কইলে যে রক্ষী নেই। ভোগের ব্যবস্থা করুন, সুদর্শনের পাঠান, ও ঠিক একটা ব্যবস্থা করতে পারবে। না না, আর না, এবারের সম্মান ধুলাই মিশে যাক। আমি তোমার এই মেয়েকে আর জীবিত দেখতে চাই না। আমি একবার ভাঙ্গা মা কালীর প্রতিমা বিসর্জন দিয়েছিলাম, আর একবার আরতিকেও বিসর্জন দিব। অনেক হয়েছে লৌকিক আর অলৌকিকতার যুদ্ধ, ভুল আর শাস্তির খেলা। কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আমি বাপ হয়ে তোমার বিসর্জন দিতে চাই না। তুমি নিজেই যদি মা কালীর অংশ হয়ে থাকো, দেবী হয়ে থাকো, তবে তোমার পায়ে মাথা ঠাকাচ্ছি মা। আমার এই ছোট্ট মেয়েটার ভুলের শাস্তি ওরে আর দিও না মা কালী। আমিও তো দোষী, আমার জন্যই তো তোমার এত কষ্ট পেতে হলো। আমায় শাস্তি দাও, আমার বংশ অভিশাপ মুক্ত করে দাও মা। আমার ভোগেও আপত্তি করছিস তুই? আমি এই বাড়ির প্রাচীন ঠাকুর, এরা আমাকে কোনোদিন অসন্তুষ্ট করে নাই। এবার শাস্তি যে তোরও পাও না। ছোট্ট আরতির ভুলের সঙ্গে তোর মস্ত বড় ভুলও তো মিলেমিশে আছে। মা, আমিই তো শাস্তি পাই, কষ্ট পাই বেশি যখন আরতি তোমার খড়গ হাতে নরবলি দেয়। তবে আরতির বিসর্জনই তোর জন্য আরো বড় শাস্তি হোক। তুই নিজে এই বিসর্জনে পাপ মুক্ত হ। বাবা সেই আকুতি মা কালী শুনেছিলেন। পুরনো মন্দিরের মা কালীর শূন্য আসনে তিনি আবার অধিষ্ঠিত হলেন নিজেই। তবে হ্যাঁ, মা কালীর ভাঙা জিভটা ভাঙাই ছিল, আর বিসর্জনের সময় চিরধরা হাতটাতে ছিল চোরা ফাটল, আর অন্য হাতের খড়গে ছিল না কোনো রক্তের দাগ। গলায় হাতে শুধু লাল টকটকে জবা ফুলের মালা, আসনের চারপাশে লাল ফুলের ছড়াছড়ি। এত ফুল! আশ্চর্য! এ মা কালী যেন রুদ্র নন, বরং শান্ত, ধীর, স্থির, স্নিগ্ধ জবা ফুলের লাল রঙে রাঙিয়ে রেখেছেন নিজেকে। আর আমি আরতি। অধিষ্ঠিত প্রাচীন মা কালীর খড়গ থেকে সোনার চোখটা হারিয়ে গেছে, আর দক্ষিণে নতুন মা কালীর প্রতিমা সেই মূল ফটকের শিবের থানের মতো মাটির নিচে ডেবে গেছে। মা কালীর জন্য দেয়া আমার বিসর্জন ভাদুরী বাড়ির গহীন কূপেই হলো। তবে কেউ আমাকে ওই অন্ধকূপে ভেসে থাকতে দেখেনি, কারণ আমি আছি, এই ভাদুরী বাড়ির চারপাশেই আছি। ঘোর অমাবস্যার কালো অন্ধকারে একলা একা ভাদুরী বাড়ির বিশাল সীমানা জুড়ে হেঁটে বেড়াই। এই বাড়ির বাইরে কখনো যেতে পারি না, কেননা প্রাচীন মা কালীর ভাঙা প্রতিমা এ বাড়ির বাইরে নেওয়া যাবে না কোনোদিন। সনাতনী নিয়ম যেমন ভাঙা মা কালীর জন্য, তেমনি আমার জন্য। আমি তো মা কালীরই অংশ, তাঁরই আরতি। তারপর অনেক বছর কেটে গেছে। এবারের সমস্ত বংশধর এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে বহুদিন হলো। মূল ফটকের তালাও ভেঙে পড়েছে সময়ের দাঁতে। অথচ এখনো দেখুন, ভাদুরী বাড়িতে কিন্তু নতুন নতুন গল্পরা রয়েছে। ওই শুনুন, শুনতে পাচ্ছেন? কার যেন পায়ের আওয়াজ। দীপালি, এই দীপালি, কই রে তুই মা? ও মা, মাগো মাগো, দেখো দেখো আমি কি পেয়েছি। ও মা, এ কি? এটা কোথায় পেলি তুই? এ তো মা কালীর খড়গ থেকে খসে পড়া সেই সোনার চোখ। এটা তুই ভাদুরী বাড়ির মা কালীর প্রতিমার ওখানে গেছিলি? তুই কেন গিয়েছিলি বাদর মেয়ে? জানিস না ওই বাড়ির মন্দিরে মা কালী জাগ্রত, ওখানে একা একা যেতে নেই।
এখন এখন আমি কি করব ভগবান? কেন গেছিলি বল? এই দেখো মা, মানকসুর পাতা ভর্তি করে মা কালীর মন্দিরের পাকা জাম নিয়ে এসেছি। ওই জাম কেউ খায়? এত সাহস তোর কিভাবে হলো রে দীপালি? জানিস না ওই জাম মায়ের? চল আমার সঙ্গে চল, এক্ষুনি চল, এক্ষুনি ঠাকুর দেখে তবেই মা কালীর চোখ মন্দিরে রেখে আসতে হবে। ওফো, তুমি এত ভীতু কেন গো? মা কালী কি আমাকে বকবে না মারবে? জেরে ফেরত দিতে আবার ঠাকুর নিয়ে যেতে হবে? দাও মা, আমি এক দৌড়ে দিয়ে আসি। ওইখানে আমার বান্ধবী আছে তো। কি বললি তুই? অমন নিরালা পড়া বাড়িতে কে তোর বান্ধবী? কেন, আরতি? ওই তো এত পাকা জাম পেরে দিল। আর জানো মা, আরতি নাকি মন্দিরেই থাকে গো। মা কালীর গলায় যে জবা ফুলের মালা, সেসব মালা তো আরতি রোজ মাকে গেঁথে দেয়। কি সর্বনাশের কথা! আর কোনোদিন তুই একা একা ভাদুরী বাড়ির কালী মন্দিরে যাবি না দীপালি? কি বলছে মেয়ে? ভগবান, ওই আরতি তোর সঙ্গে আর কি কি গল্প করে রে? আরো কত গল্প। আরতি তো বলল, এই যে কালো কালো জামগুলো দেখছো, এগুলোর ভেতরে কিন্তু টকটকে লাল। কেন জানো? কারণ এই গাছটা যে মা কালীর, তাই। মা কালী নিজে কালো হলো, মা কালীর পছন্দের রং কিন্তু লাল, তাই না মা? এই জন্যই তো মা কালী টকটকে লাল জবা ফুল এত ভালোবাসে। কই, আর কোনো দেবী তো জবা ফুল ভালোবাসে না। দীপালি, তুই তো খুব পাকা পাকা কথা শিখেছিস। আর কখনো এদিকে আসবি না, মনে থাকবে তো? শেষে কোনোদিন ভয় টয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকবি। দূরও, ভয় পাবো কেন? বাদুড়ি বাড়ির মা কালী তো খুব ভালো, ছোটদের খুব ভালোবাসে, ভীষণ আদরও করে, পাকা জাম খেতে বলে। কে বলেছে তোকে? কে আবার? আরতি। আরতিও তো আমার মতো ছোট। জানো মা, ভাদুড়ি বাড়ির মা কালী কে যে? ভাঙ্গা দেবে বলে সবাই, কারণ মা কালীর জিভটা ভাঙ্গা। মা কালীর জিভটা নাকি ওই আরতি ভেঙে ফেলেছিল। কিন্তু তাই বলে ভেবো না মা কালী রাগ করেছে। মা কালী আরতিকে ক্ষমা করে দিয়েছে। আরো কত গল্প যে হয় আরতির সঙ্গে আমার। মা দীপালি, মায়ের কথা শুনতে হয়। তোকে বলেছি আমাকে না বলে একা একা কোথাও যাবি না, বাস। মায়ের চোখটা দাও তো এখন, ওটা আমি মন্দিরে রেখে আসি। দীপালি দাঁড়া, যাস নে, একা একা যাস নে দীপালি। দীপালি আবার আসবে ভাদুরী বাড়িতে, আমি জানি। আমার সঙ্গে ওর অনেক গল্প হয়। যখন একলা থাকি তখনও আমি বাড়ির পাশ দিয়ে হেঁটে চলা মানুষের নানান গল্প শুনি। সেসব গল্প এই ভাদুরী বাড়িটাকে নিয়েই। এবারের গল্প বুঝি ফুরাবার নয়। আমি আরও জানি ভাদুরী বাড়ির আরতি নিজেকে বিসর্জন দিয়েছে মা কালীর জন্যে, কিন্তু মা কালী আরতিকে নিজের অংশই ভাবেন। আর তাই ভাঙা দেবীর প্রাচীন মন্দিরে আমি আরতি আজও বেঁচে আছি। কখনো কখনো দীপালির মতো সাহসী কৌতূহলী শিশুরা দেবী আরতির সঙ্গে বসে মা কালীর আসনে আনমনে অজস্র রক্ত জবার মালা গাঁথে। আর মা কালী শান্ত চোখে তার ভক্তের ভালোবাসা দেখে। যদি আবার কোনো কারণে এই আরতির ধ্বংসও হয়, তবে আরেকটা দীপালের জন্মও হবে এই ভাদুরী বাড়ির পুরনো মন্দিরের প্রাচীন ভাঙা মা কালীর জন্য। Kuasha, brought to you by Igloo Ice Cream.